ভারতের বিপক্ষে লড়ার জন্য মোহাম্মদ ইউনুস যার কাছে ছুটে গেছিলেন, এবার সেই চায়নাই মোহাম্মদ ইউনুসের মুখে কার্যত ঝামাটা ঘষে দিল। এদিকে ভারত এবং বাংলাদেশের মধ্যে ভয়াবহ পরিস্থিতি চলছে। হঠাৎ করেই শেখ হাসিনার পরিকল্পনা বাস্তব করে ডক্টর ইউনুসের উপর সবাই কেঁপেছে। সেনা প্রধানের পদক্ষেপে বাংলাদেশের নতুন মোড় নিয়েছে। শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এগিয়ে যাচ্ছে সেনাবাহিনীর সাজোয়াজান এপিসি। ছোড়া হচ্ছে একের পর এক গোলা। এবার হয়তো ভারত বাংলাদেশের মধ্যে একটা যুদ্ধ বেঁধে যেতে পারে। ভারত বাংলাদেশের মধ্যে নিশ্চিত সামরিক একটা যুদ্ধ পরিস্থিতি বেঁধে যেতেও পারে। यूनुस ने स्टेटमेंट इसलिए दिया कि वो अपनी स्थिति मजबूत करना चाहते हैं बांग्लादेश में, और बांग्लादेश आर्मी को ये बताना चाहते हैं कि देखिए मेरे साथ भी कोई है, मेरे सिर पर भी किसी का हाथ है। ভারত কি এবার সরাসরি অ্যাকশনের পথে হাঁটবে, নাকি বাংলাদেশের সেনাপ্রধানকে ভারত সরকার স্পষ্ট করে নির্দেশ দেবে কোনো অ্যাকশনের? বিএনপি সরাসরি মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধাচরণ করতে শুরু করে দিয়েছেন। মোহাম্মদ ইউনুসকে আর ভরসা করেন না এবং মোহাম্মদ ইউনুসকে সরানোর জন্য তারা উঠে পড়ে লেগেছেন। নির্বাচন নিয়ে সরকারি মহলের পক্ষ থেকে যে খেলা আমরা দেখছি প্রলম্বিত করার জন্য, তাতে করে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের পরিণতিটা কি হতে পারে, কি ঘটবে ইউনুস সরকারের ভাগ্যে? ওনার কথা থেকে, ওনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমি যেটা বুঝতে পারলাম, ভাই হাওয়া বদল হচ্ছে, সবাই বুঝতে পারতেছে। চীন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আসার পর সবাই বুঝে ফেলছে কি করতে হবে। আমার সেন্সে খুবই ভালো কাজ করছে, সবই আসতে বাধ্য। ভারতের সমস্ত ছলা কলা শেষ, ভাই সব পতন হয়ে গেছে, কবর হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনুস যে এরকম কথা বলতে পারেন সেটাও মেনে নিতে পারছেন না। এখন তারা আসলে পাগল হয়ে গেছে, এক প্রকার বলতে পারেন যে ভাই পাগল হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে থাকার কারণে ভারত হয়ে যাবে লন্ডভন্ড। বাংলাদেশকে ভেঙে ফেলা হবে, বাংলাদেশকে ভেঙে বাংলাদেশের ভেতর দিয়ে রাস্তা বানানো হবে, সেই রাস্তা দিয়ে তারা সমুদ্রে যোগাযোগ করবে। এমন অধ্যত্বপূর্ণ বক্তব্য বাংলাদেশকে নিয়ে দিয়েছে। হ্যাঁ, এই বিষয়গুলোর জন্যই বর্তমানে এই যুদ্ধটি চলছে। দর্শক শ্রোতা, ভারত এবং বাংলাদেশের মধ্যে গত কিছুদিন ধরেই ঝামেলা চলেছিল। ইতিমধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, তারা রাজপথে নেমে যায় এবং তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। দর্শক শ্রোতা, এইসব বিষয় পর্যালোচনা করে আমাদের কাছে অনেক তথ্য এবং ভিডিও এসেছে, সেইগুলোই আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি এই জায়গায় দেখাবো যে তারা মুখোমুখি কি করতেছে এবং সর্বশেষ এই বিষয়গুলোর সমাধান কোন জায়গায় গিয়ে হয় এবং এইসবের পিছনে কে রয়েছে। গাইজ, শেখ হাসিনা বলেন, ডক্টর ইউনুস বলেন, সমন্বয়ক, উপদেষ্টা, সবার বিষয়ে অনেক তথ্য জানতে পারবেন। আসুন দর্শক, আমার কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ভারতের বিপক্ষে লড়ার জন্য মোহাম্মদ ইউনুস যার কাছে ছুটে গেছিলেন, এবার সেই চায়নাই মোহাম্মদ ইউনুসের মুখে কার্যত ঝামাটা ঘষে দিল। কালকে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তারা অফিসিয়াল স্টেটমেন্ট দিল এবং পরিষ্কারভাবে জানিয়ে দিল বর্তমান সময়ে যে একাধিক প্রশ্নচিহ্ন উঠেছে, অর্থাৎ ভারত এবং চায়নার সংঘাতকে কাজে লাগাতে কেউ বা কারা চাইছে, এই মুহূর্তে চায়নার পক্ষ থেকে এই ধরনের কোনো সদিচ্ছাই নেই। অর্থাৎ মোহাম্মদ ইউনুস যে স্বপ্ন নিয়ে চায়নায় ছুটে গেছিলেন, যে স্বপ্ন বাংলাদেশের মিডিয়া দেখতে শুরু করে দিয়েছিল, অর্থাৎ ভারতকে বিপাকে ফেলার বৃথা এ স্বপ্ন কার্যত কালকে গঙ্গাতেই বিসর্জন দিতে হলো। কালকে ভারত এবং চায়নার সম্পর্কের ৭৫তম বর্ষ পূর্তি একটি অনুষ্ঠান ছিল। সেখানে ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ফোন করেন চীনা প্রেসিডেন্ট সি জিনপিং এবং তারপরে চায়নার পক্ষ থেকে একটি অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়। তারা পরিষ্কারভাবে জানায় এই মুহূর্তে তারা সম্পর্ক আরো ভালো করতে চাইছে। কোনো না কোনো বিষয় নিয়ে যে বিভিন্ন ক্ষেত্রে বিতর্ক দেখা যাচ্ছে, কোনো রকম বিতর্ক এই মুহূর্তে তারা চাইছে না এবং ভারতের সঙ্গে লং টার্ম ডিল অন্তত কালকে তারা করতে চেয়েছে, তা একদম ঘোষণা করে দিয়েছেন চায়নার প্রেসিডেন্ট। কালকে চায়নার প্রেসিডেন্ট কি বলেছেন? তিনি বলেছেন বিশ্বের বর্তমান যে অবস্থা সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ড্রাগন এলিফ্যান্ট ট্যাঙ্গো করতে হবে, অর্থাৎ ড্রাগন এবং এলিফ্যান্ট হাতির বন্ধুত্ব করতে হবে, নাহলে গোটা বিশ্বকে বাঁচানো যাবে না। তিনি বলেছেন আমাদের সম্পর্ককে আরো গভীরে নিয়ে যেতে হবে, অনেক বেশি ডিপ রিলেশন করা প্রয়োজন দু দেশের মধ্যে। তিনি বলেছেন একের পর এক বর্ডার ইস্যুতে যেভাবে দুই দেশে বিতর্ক বেড়েছে, এই মুহূর্তে সম্পূর্ণ বর্ডার কনফ্লিক্ট দুই দেশকেই এড়িয়ে যেতে হবে। এমনকি তিনি বলেছেন আমাদের এমন কিছু পদক্ষেপ আগামী দিনে আমরা দুপক্ষই করব যাতে বর্ডারেও শান্তি থাকে এবং আমাদেরকে কাজে লাগিয়ে যারা ষড়যন্ত্র এবং চক্রান্ত করার চেষ্টা করছে তাদেরকেও যেন ভারত এবং চায়না কোনো পক্ষই পাত্তা না দেয়। যেভাবে ৭৫ বছরের সম্পর্ক ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত ভারত এবং চায়নার একত্রে কাজ করা প্রয়োজন। অর্থাৎ মোহাম্মদ ইউনুসের যে হাড়ি, সেই হাড়ি কিন্তু কার্যত কালকে ভেঙে শেষ হয়ে গেল, হাড়ি ফেসে গেল এবং স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। এবার এখানে কালকে চাইনিজ প্রেসিডেন্ট খুব সুন্দর একটা টার্ম ইউজ করেছেন। তিনি বলেছেন এই মুহূর্তে ড্রাগন এবং এলিফ্যান্ট যেন একসঙ্গে থাকে। ড্রাগন কি? দেখবেন জিওপলিটিক্যাল সারফেসে চায়নাকে ড্রাগন বলা হয় কারণ চায়নার যে সিম্বলাইজড, এই সিম্বলাইজটা হলো পাওয়ার, অর্থাৎ ড্রাগন এটাকে রিফ্লেক্ট করে শক্তিকে, পাওয়ারকে। জিওপলিটিক্যাল সারফেসে চায়নাকে অত্যন্ত শক্তিশালী একটি দেশ বলা হয়, তার জন্য ড্রাগনের সঙ্গে সম্পর্ক এবং এটাকে তুলনা করা এই নামে আখ্যায়িত করা হয়। ভারতবর্ষকে এলিফ্যান্ট বলা হয়।
এলিফ্যান্ট কিসের প্রতীক? উইজডমের প্রতীক, স্ট্রেংথের প্রতীক এবং কালচারাল রিচনেসের প্রতীক। অর্থাৎ চাইনিজ প্রেসিডেন্ট কালকে স্পষ্টত বলে দিয়েছেন ভারত এবং চায়না এই মুহূর্তে নিজেদের মধ্যে কোনো সংঘাতে জড়াতে চাইছে না। অর্থাৎ ঠিক যে মুহূর্তে ভারত কার্যত উত্তাল মোহাম্মদ ইউনূসের একটি কোর্ট নিয়ে যে কোর্টে উনি দাবি করেছেন চায়না যেন সেভেন সিস্টার্স অঞ্চলে আসেন এবং এই উনি মানে বাংলাদেশ সোকল কোট অ্যান্ড কোট এই পার্টিকুলার ওশিয়ান রিজনের ল্যান্ড লকড, অর্থাৎ সব মিলিয়ে যেভাবে চায়নাকে কাজে লাগিয়ে মোহাম্মদ ইউনূস ভারতের বিপক্ষে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন, কালকে সেই চাপেই কিন্তু উল্টে পড়ে গেলেন মোহাম্মদ ইউনূস। পরবর্তীকালে চায়না এবং ভারতের পক্ষ থেকে কালকে অতি সুন্দর একটি প্রেস কনফারেন্সও করা হয়। সেখানে যে যার দেশের কমন গোলস সেটা কিন্তু আলোচনা করা হয়। চায়নার পক্ষ থেকে জানানো হয় আমরা দুজনেই এই মুহূর্তে বর্ডার এরিয়াতে পিসফুল একটা এক্সিস্টেন্স চাইছি। পাশাপাশি দুপক্ষই এবার থেকে দুপক্ষের মিউচুয়াল ডেভেলপমেন্টের কথা আলোচনা করবে এবং দুপক্ষের মিউচুয়াল ডেভেলপমেন্টের কথা তারা ভাববে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে একে অপরের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত করার একটা প্রবণতা বহির্বিশ্ব করছে। এই মুহূর্তে দুপক্ষই চাইছে যে দুপক্ষের কোঅপারেশন যেন অনেকটা বৃদ্ধি পায়, অর্থাৎ বাইরের কোনো শক্তি যেন দুপক্ষের বন্ধুত্বে কোনো না কোনো ছেদ যেন না ঢুকিয়ে দিতে পারেন। নরেন্দ্র মোদী কিছুদিন আগে সাক্ষাৎকারেও এই একই কথা বলেছিলেন যে চায়না আমাদের শত্রু নয়। ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন চায়নার সঙ্গে আমরা হিস্টোরিক্যালি এক দুটো জায়গা ছাড়া সব ক্ষেত্রেই কিন্তু বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করেছি। আজকে চাইনিজ প্রেসিডেন্ট ঠিক সেই কথাগুলোই কিন্তু বললেন। প্রশ্ন হলো জিওপলিটিক্যাল সারফেসে বাংলাদেশটাই কি শুধু ইস্যু? নিঃসন্দেহ নয়। চায়নার পার্সপেক্টিভটা কি এটা আপনাদের একটুখানি বুঝতে হবে। দেখুন, চায়না এখন ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে চাইছে কারণ তারা বুঝতে পারছেন ভারতের একটা মার্কেট চায়নার জন্য খুলে যাবে যদি ডোনাল্ড ট্রাম্প এই ট্যারিফ ওয়ারে ভারতকে ইনক্লুড করে ফেলেন। এবং এই মুহূর্তে মানে চায়নাও চাইছে বর্ডারের যে সিচুয়েশন তা স্টেবিলাইজ করা সম্ভব যদি ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক রক্ষা করা যায় ভালোভাবে। দর্শক, রাজনীতি এবং কূটনীতি সবসময় অনিশ্চয়তার দোলায় দোলে। এখন মনে হচ্ছে যে এটি অসম্ভব, পর মুহূর্তে দেখা যাচ্ছে সেটি সম্ভব। তেমনই একটি ঘটনা ঘটেছে। কালকে পর্যন্ত খবর ছিল যে বিমস্টেকে সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না, কিন্তু কিছুক্ষণ আগে এখন বিভিন্ন টেলিভিশন চ্যানেল ব্রেকিং আকার দেখাচ্ছে যে না, হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা আশাবাদী যে বিমস্টেকের বৈঠকের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে। তিনি দৃঢ়ভাবে আশাবাদী, অর্থাৎ তার মানে হচ্ছে ভারত থেকে একটা গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। এবং এই বৈঠকটি আসলে শুধু বাংলাদেশের না, ভারতের জন্য জরুরি ছিল। এই যে দূরত্ব, ভুল বোঝাবুঝি, এটি যেমন ভারতের জন্য কোনো ভালো কোনো সফলতা না, বাংলাদেশের জন্যও না। এবং দুই দেশ যত দূরত্ব থাকবে তত বেশি একটা চরমপন্থা, তত বেশি উগ্রবাদী গোষ্ঠীগুলো তারা সুযোগ নেবে এবং দূরত্ব তৈরি করার চেষ্টা করবে। বাংলাদেশের এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে মর্যাদার সঙ্গে এবং বন্ধুত্বের সঙ্গে সবার সাথে সম্পর্ক রক্ষা করা, কোনোভাবেই যাতে সম্পর্ক যাতে এক পেশে না হয়। অর্থাৎ আগে যেমন শেখ হাসিনা শুধুমাত্র ভারতমুখী ছিল আর পাকিস্তানের নাম গন্ধ একেবারে শুনতে পারতো না, এবং গত 15 বছরের আওয়ামী লীগ, এবার সেটা হবে না। তারা একটা ভারসাম্য আনার চেষ্টা করছে এই ইউনূস সরকার। তো এটা তো ভালো, এটা তো যে কোনো মর্যাদা সম্পন্ন দেশ যারা দেশের উন্নতি চায়, উন্নয়ন চায়, তারা কোনো দেশের সাথে শত্রুতা করবে না। শত্রুতা করার মতন কোনো কারণ নেই। 52-53 বছরের ওই বিরোধ জিয়ায় রেখে কখনো কোনো দেশ এগোতে পারে না। বিশ্বের কোথাও এইরকম বিরোধ নিয়ে কেউ চলে না। একটা কূটনৈতিক সম্পর্ক থাকে, তার মধ্যে কারোর সাথে সম্পর্ক বেশি আর কম পার্থক্য হয়। কিন্তু গত 15 বছর কি ছিল? শুধুই ভারত নয়, পাকিস্তানের নামগন্ধ নেই। পাকিস্তান মানে একটা মানে অভিশপ্ত জিনিস, নিষিদ্ধ জিনিস, এরকম একটি ফ্লেভার তৈরি করা হয়েছিল। সেই জায়গা থেকে এখন বাংলাদেশ বেরিয়ে আসার চেষ্টা করছে। আর সেখানেই হচ্ছে ভারতের হচ্ছে খুব অভিমান, বর্ষা, বিশেষ করে শেখ হাসিনাকে কেন ফেরত চাওয়া হচ্ছে, তো এটা তো চাইবেই। তো যাই হোক, তারপরেও বাংলাদেশ এই শেখ হাসিনা ইস্যুটাকে সামনে না এনে তার ভারতের সাথে একটা সম্পর্ক রাখতে চায়, সম্মানজনক সম্পর্ক রাখতে চায়, একটা অর্থনৈতিক, বাণিজ্যিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক। যেহেতু প্রতিবেশীকে কখনো বদলানো যাবে না। আর নরেন্দ্র মোদী সবসময় বলেন যে মানে প্রতিবেশী ফার্স্ট, মানে তার সাথে যে সমস্ত প্রতিবেশী দেশগুলো আছে তারা হচ্ছে অগ্রাধিকার। তো সেই হিসেবে কোথায় নানা ইস্যুতে বাংলাদেশের এই সংখ্যালঘু ইস্যু নিয়ে কপচাচ্ছে এই ভারত, কপচাইতে এটা এখন মানে একটা আন্তর্জাতিকরণ করার চেষ্টা করছে, যার উদ্দেশ্যটা হলো যে 5ই আগস্টের যে পট পরিবর্তন হয়েছে সেটা উগ্রবাদী মৌলবাদীদের একটা চেষ্টা, এটা কোনো জনতার অভ্যুত্থান ছিল না, এটা প্রমাণ করা। কিন্তু বাংলাদেশের যেই সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেলজয়ী, সে কোনো মৌলবাদী উগ্রবাদীদের প্রতিনিধিত্ব করতে পারে না, এটা সবাই জানে। তো সুতরাং জোর করে এই প্রতিষ্ঠা করতে করতে ভারতও ক্লান্ত, আমেরিকাও সাড়া দেয়নি। বরং দেখা যাচ্ছে যে সেই জুলাই অভ্যুত্থানের যে নারীরা, তাদেরকে এখন সম্বর্ধনা দিচ্ছে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প নিজে এবং পররাষ্ট্রমন্ত্রী, তারা নিজেরা সম্মাননা দেবে। তার মানে তাদের কাছে
বাংলাদেশের এই সমস্ত উগ্রবাদ এই বিষয়গুলো মুখ্য না। এগুলো যদি হয় তাহলে ভারতও বেশি দায়ী। সেটা সাম্প্রতিক মার্কিন দুটি রিপোর্টে এসছে যে সেখানে ধর্মীয় যে অধিকার, সেই অধিকার লঙ্ঘিত হচ্ছে। এই জন্য ভারতীয় রকে নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছে। তারপরে আইপিইউ, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন, 182টা দেশের, তারা বলেছে ভারতের পার্লামেন্টে কোনো গণতন্ত্র নেই। মহুয়া মৈত্রিক, তৃণমূল কংগ্রেসের এমপি, তাকে বহিষ্কার করা হয়েছে একতরফা ভাবে তার বক্তব্য না শুনে। আরে আমার কিন্তু অনেকটা হাসি পেয়েছে। ছুটিয়ে এমন লাল করবো, হ্যাঁ মানে কথাবার্তা তো তোমরা সবসময় বলতা, এখন আমরা দুলান বলেছি সেখানেই এত তোমাদের আপত্তি মারি নাকি? চলে আসছে আসল রূপ। ভাবা যায় যে বাংলাদেশকে ঘাড় ঝুঁকানোর জন্য অথবা বড়ানোর জন্য ট্রাম্প অথবা পুতিনের মতন, পুতিন যেমন ইউক্রেনের উপর শক্তি প্রদর্শন করেছে, ট্রাম্প যেমন ইরান অথবা অন্যান্য রাষ্ট্রগুলোর উপর শক্তি প্রদর্শন করে, ঠিক তেমন ভাবে আমাদের বাংলাদেশের উপর শক্তি প্রদর্শন করতে হবে। কি করবে? সীমান্তে সেনাবাহিনী পাঠাবা, মানে এখানে আরো কিছু করবা, কইরা দেখো। মারি ভারত রাজ্যের কি, ভারতবর্ষের কি হবে জানি না, কিন্তু ত্রিপুরা রাজ্যের পুঙ্গি বাজানোর ক্ষমতা কিন্তু বাংলাদেশ রাখে, এটা মনে রাখো। হ্যাঁ, অতিরিক্ত কথাবার্তা বলা ভালো না। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসেরও ইদানিং যে মন্তব্য, ইদানিং যে বক্তব্য, এগুলাকে ভারত কোনোভাবেই স্বাভাবিকভাবে গ্রহণ করছে না। 7 সিস্টার্স দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য, সেই বক্তব্যের জেরে আপনার একের পর এক বাংলাদেশ নিয়ে হুমকি ধামকিমূলক কথাবার্তা। আর ত্রিপুরার যিনি নেতা আছেন প্রদ্যুৎ দেববর্মা, তিনি বলছেন এটা শুধু একটা বক্তব্য নয়, বরং ভারতের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রতি সরাসরি চ্যালেঞ্জ। ইভেন ভারত যদি এই বিষয়ে নিষ্ক্রিয় থাকে তাহলে এমন বক্তব্য বাড়তেই থাকবে। তো কি করতে হবে? ভারতের উচিত ট্রাম্প অথবা পুতিনের মতন শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক পরিচালনা করতে হবে। আয় আহো বাতিজা আহো, খেলা হবে। তারপর সে বলছে যে ত্রিপুরার আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে সে বার্তা দিচ্ছে এই ধরনের হুমকিকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। ত্রিপুরার জনগণ প্রস্তুত, বাংলাদেশেও তাদের নাকি অনেক সহযোগী আছেন, এদেরকে খুঁজে বের করতে হবে কারা ভারতের পারপাস এই দেশে সার্ভ করে। তাদের বক্তব্য, আমরা বাংলাদেশিরা, বাংলাদেশি আদিবাসী ভাই বোনরা, আমাদের বাংলাদেশি আদিবাসী ভাই বোনরা আমাদের সঙ্গে আছে। ভারত সরকার যদি নির্দেশ দেয় আমরা রুখে দাঁড়াবো, শুধু নির্দেশ দিন। দিয়া দেখ তোর কি মনে হয় যে বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরা, মানে আমাদের যারা আদিবাসী আছে, তোদেরটা খায় না, তোদেরটা পরে নাকি তোদের পক্ষে দাঁড়াবে? তোদের এই ধারণাটা যথেষ্ট ভুল। আমাদের মধ্যে পাহাড়ি বাঙালি নানান ধরনের সমস্যা থাকতে পারে, বাট যখন বাংলাদেশ ইস্যু আসে তখন ভারতের চামচামি করার জন্য এই দেশের কোনো জনগণ তোদের পক্ষে দাঁড়াবে না। এটা স্পষ্ট বার্তা, মাথায় রাখিস। তার বক্তব্য, ডক্টর ইউনূসের এই বক্তব্য শুধু অর্থনৈতিক ইস্যু নয়, বরং এটি একটি ভূ রাজনৈতিক হুমকি। চীন যদি বাংলাদেশে তার প্রভাব বাড়ায় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ এবং নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এটা কোনো সাধারণ বিষয় নয়। ভারত সরকারকে কঠোর এবং দূরদর্শী আপনার পদক্ষেপ নিতে হবে। তার দাবি, বাংলাদেশে বসবাসরত আদিবাসী, চাকমা, মণিপুরী, গারো, খাসি সম্প্রদায়ের মানুষরা সরকারের উপর অসন্তুষ্ট। তোমার দেশের মানুষ মানে তোমার সরকারের প্রতি খুবই চাটে, অসন্তুষ্ট থাকতেই পারে, এটা আমাদের ইন্টারনাল ইস্যু। তুমি বাহির থেকে গুতানি দিবা আর তোমার মনে হয় আমাদের পাহাড়ি ভাই বোনেরা তোমাদের এইসব জালের মধ্যে পা দিবে? ভারত বাংলাদেশে অস্থিরতা তৈরির একটা প্রচেষ্টা চালাবে, এটা তারা ওপেন বলছে। কেন? সরকার যেন বাটে পড়ে। দেখেন ডক্টর ইউনূসকে আমি পছন্দ করি অপছন্দ করি, উপদেষ্টা আসিফের পছন্দ করি অপছন্দ, এগুলো আলাদা। যখন ইস্যু হবে বাংলাদেশ, এবার ভারত হোক পাকিস্তান হোক, এই ধরনের বক্তব্য দিলে ভাই রাজনীতির মারে বাপ, আমাদের অবস্থান থাকবে বাংলাদেশের পক্ষে। দেশ নিয়ে কোনো ধরনের অধ্যত্বপূর্ণ কথা কোনো দেশ থেকে, কোনো ব্যক্তি থেকে শোনার পক্ষে আমরা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ না। ভারতের নানান ষড়যন্ত্র রচিত হবে, আমরা বুঝতে পারতেছি সামনের দিকে। তো আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, সচেতন থাকতে হবে। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, বিশেষ করে ভারত এবং বাংলাদেশের বিষয়ে অনেকে অনেক কথা বলতেছে। দর্শক শ্রোতা, এইসব দিকে তো আমরা বুঝতে পেরেছি যে দেশের বর্তমান অবস্থা যে খারাপের দিকে গিয়েছে, যে ভারত বাংলাদেশের বিপক্ষে কথা বলে, আবার বাংলাদেশও কিন্তু ভারতকে ছাড় দিচ্ছে না। দর্শক শ্রোতা, এইসব নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনারা কি চান? আপনারা কি ভারতের বিরুদ্ধে মানে রুখে দাঁড়াবেন, নাকি আপনারা শেখ হাসিনার পক্ষে নেবেন?
আপনারা কোনটা? আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এই সব দেখে আপনাদের মন্তব্য অবশ্যই, আমি আবারও বলতেছি, আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন। ধন্যবাদ।